হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A4 পেপার থেকে গুরুত্বপূর্ণ 5টি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সংঘাতের পরিবর্তিত প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 2023 সালে পরীক্ষায় একবার এসেছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যান্সারটা বুঝে নেবে কিভাবে সংক্ষেপে তোমরা 100 শব্দের মধ্যে গুছিয়ে উত্তরগুলোকে উপস্থাপন করবে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল 1939 থেকে 45। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক রাজনীতি কাঠামো ও সংঘাতের প্রকৃতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। যুদ্ধ পরবর্তী বিশ্বে সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে অপ্রত্যক্ষ ও প্রক্সি সংঘাত, আদর্শগত দ্বন্দ্ব এবং অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়ে ওঠে। এই পরিবর্তনের মূল সূচনা ঘটে কোল্ড ওয়ার, যেটাকে বলা হচ্ছে ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব। এটা কি? এই কোল্ড ওয়ারটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র বিশ্ব রাজনীতিকে মেরুকৃত করে তোলে, অর্থাৎ পুরো বিশ্বটাকে দুটো মেরুতে ভাগ করে দেয়। সামরিক সংঘাতের পরিবর্তে তারা কূটনৈতিক প্রতিযোগিতা, অস্ত্র প্রতিযোগিতা, মহাকাশ প্রতিযোগিতা এবং তৃতীয় বিশ্বের দেশগুলিতে প্রভাব বিস্তারের মাধ্যমে সংঘাত সৃষ্টি করে। এছাড়া এই সময় উপনিবেশবাদের অবসান এবং নব স্বাধীন জাতির উত্থান সংঘাতের প্রকৃতিতে নতুন মাত্রা যুক্ত করে। অনেক উন্নয়নশীল দেশ জাতিগত দ্বন্দ্ব, গৃহযুদ্ধ, সীমান্ত বিরোধ ইত্যাদি সংঘাত দেখা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সংঘাত কেবল রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং অরাষ্ট্রীয় শক্তি যেমন সন্ত্রাসবাদী সংগঠন, বিদ্রোহী গোষ্ঠী ইত্যাদি ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ধরনের সংঘাতকে নব প্রকার যুদ্ধ বা নিউ ওয়ার বলা হয়, যা ধ্বংসের চেয়ে আতঙ্ক ও অস্থিতিশীলতার সৃষ্টি করে। পরিশেষে বলা যায়, তথ্য ও প্রযুক্তির বিকাশ এবং বৈষয়িক অর্থনৈতিক সংযুক্তির সংঘাতের ধরনকে আরও জটিল এবং বহুমাত্রিক করেছে। এই পরিবর্তনগুলি রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে নতুন বিশ্লেষণ ও নীতি নির্ধারণের সুযোগ এনে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2023 সালে পরীক্ষায় একবার প্রশ্নটা এসেছে। প্রশ্নটা হচ্ছে, উন্নয়নশীল রাষ্ট্রে বিশ্ব পুরো সমাজ এর ভূমিকার সীমাবদ্ধতাগুলি উদাহরণসহ বিশ্লেষণ করো। প্রশ্নের উত্তরটা ভালো করে বোঝো। দেখো, বিশ্ব পুরো সমাজ বা গ্লোবাল সিভিল সোসাইটি বলতে এমন এক অন্তঃরাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় ক্ষেত্রকে বোঝায় যেখানে বিভিন্ন এনজিও, আন্তর্জাতিক সংস্থা, মানবিক সংগঠন, পরিবেশবাদী ও মানবিক সংগঠন কাজ করে থাকে। যদিও এই পুরো সমাজ উন্নয়নশীল রাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও টেকসই উন্নয়নের ভূমিকা রাখতে চায়, তথাপি এর কার্যকারিতা একাধিক সীমাবদ্ধতা রয়েছে। প্রশ্নটায় সেটাই বলা হয়েছে, সীমাবদ্ধতাগুলি উদাহরণসহ বিশ্লেষণ করো। এবারে সেই সীমাবদ্ধতাগুলি আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো কোনো পেপারে, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমাদের পরীক্ষার কিন্তু আর খুব বেশি বাকি নেই। জুন মাসের 20 তারিখ থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। দেখো, এবারে এখানে পয়েন্টগুলো দেখো। প্রথমত কি বলা হচ্ছে দেখো, অভ্যন্তরীণ সার্বভৌমত্বের প্রশ্ন। প্রথম পয়েন্ট, উন্নয়নশীল রাষ্ট্রে অনেক সময় বিশ্ব পুরো সমাজের কার্যক্রমকে বিদেশি হস্তক্ষেপ হিসাবে দেখা হয়। যেমন ভারত বা ইথিওপিয়ার মতো দেশে আন্তর্জাতিক এনজিওগুলির কার্যক্রম কখনো কখনো অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে। দ্বিতীয়ত পুঁজিবাদী রাষ্ট্র ও দাতা সংস্থার প্রভাব। বহু আন্তর্জাতিক এনজিও ও উন্নয়ন সংস্থা পশ্চিমী রাষ্ট্রের অর্থায়নে চলে, ফলে তারা প্রায়শই পুঁজিবাদী নীতি বিশ্বায়নের দিকেই ঝোঁকে, যা অনেক সময়
স্থানীয় প্রেক্ষাপট উপেক্ষা করে। উদাহরণস্বরূপ আফ্রিকার বহু দেশে বিশ্ব ব্যাংক বা IMF-এর শর্তাধীন প্রকল্পে স্থানীয় কৃষক ও শ্রমজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরের পয়েন্ট তৃতীয়ত, জবাবদিহিতার অভাব। অনেক সময় এই সংগঠনগুলো স্থানীয় প্রশাসন বা জনগণের প্রতি জবাবদিহি নয়, বরং আন্তর্জাতিক দাতাদের প্রতি দায়বদ্ধ থাকে, ফলে প্রকৃত সমস্যা উপেক্ষিত হয়। চতুর্থ হচ্ছে সাংস্কৃতিক সংবেদনশীলতার অভাব। বহু সময় আন্তর্জাতিক পুরসমাজ স্থানীয় সংস্কার, ধর্ম বা রীতিনীতি উপেক্ষা করে, ফলে বিরোধ ও প্রত্যাখ্যান সৃষ্টি হয়। সবশেষে বলা যায়, বিশ্ব পুরসমাজ উন্নয়নশীল রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তার কার্যকারিতা নির্ভর করে স্থানীয় বাস্তবতা ও সাংস্কৃতিক সংবেদনশীলতার ওপর। এবারে কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন ও উত্তর দক্ষিণ সংলাপ সহযোগিতা না সংঘর্ষের সম্পর্ক ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে বিশ্ব উষ্ণায়ন, তারপরে উত্তর দক্ষিণের যে সম্পর্ক, উত্তরের মানে কি উন্নত রাষ্ট্র আর দক্ষিণ মানে কি উন্নয়নশীল রাষ্ট্র, এদের মধ্যে সহযোগিতা না সংঘর্ষের সম্পর্ক, সেটা এই প্রশ্নতে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই প্রশ্নটা 2022 সালে পরীক্ষায় দেওয়া হয়েছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা এবারে বুঝে নাও। প্রথমে কি বলা হচ্ছে দেখো, বিশ্ব উষ্ণায়ন একটি বৈষয়িক সংকট, অর্থাৎ একটা গ্লোবাল একটা সমস্যা বলতে পারো, যার প্রভাবে পৃথিবীর সমস্ত অঞ্চল পড়ছে, যার প্রভাব পৃথিবীর সমস্ত অঞ্চলে পড়ছে। তবে এর কারণ, দায়িত্ব ও প্রতিকার নিয়ে উত্তর অর্থাৎ উন্নত রাষ্ট্র এবং দক্ষিণ অর্থাৎ উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে সংলাপ প্রায়শই সংঘর্ষপূর্ণ হয়ে উঠেছে। উন্নত রাষ্ট্রগুলি ঐতিহাসিকভাবে শিল্পায়নের ফলে অধিক পরিমাণে কার্বন নিঃসরণ করছে, কিন্তু আজ তারা জলবায়ুর পরিবর্তনের বোঝা উন্নয়নশীল রাষ্ট্রগুলির ওপরে চাপিয়ে দিতে চায়। উন্নয়নশীল দেশগুলির যুক্তি, তারা শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তাদের উন্নয়নের অধিকারকে জলবায়ু নীতির মাধ্যমে সংকুচিত করা উচিত নয়। এই অবস্থান থেকেই উত্তরের সঙ্গে দক্ষিণের মধ্যে মতপার্থক্য ও সংঘাতের সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ 2009 সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে ভারত, চীন ও অন্যান্য দক্ষিণের রাষ্ট্র কার্বন নিঃসরণ কমাতে বাধ্যতামূলক শর্তে আপত্তি জানায়। আবার প্যারিস চুক্তি কিছুটা সহযোগিতার ভিত্তি স্থাপন করলেও বাস্তবায়নের ক্ষেত্রে উত্তর রাষ্ট্রগুলির প্রতিশ্রুতি অপর্যাপ্ত থেকে যায়। পরে কি বলা হচ্ছে দেখো, পরে বলা হচ্ছে, তবে একদিকে যেমন সংঘর্ষ রয়েছে, অন্যদিকে সাধারণ কিন্তু পৃথকই দায়িত্ব। ঠিক আছে, নীতির মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতার প্রচেষ্টা চলছে। প্রযুক্তির হস্তান্তর, সবুজ তহবিল, কার্বন নিরপেক্ষতার লক্ষ্যে কিছু ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুতরাং বলা যায়, উত্তর দক্ষিণ সংলাপ একদিকে মতপার্থক্য ও সংঘর্ষ সৃষ্টি করলেও অন্যদিকে তা সহযোগিতার সম্ভাবনা সৃষ্টি করেছে। ভবিষ্যৎ নির্ভর করছে পারস্পরিক বিশ্বাস, সমতা ও বাস্তব ভিত্তিক পদক্ষেপের ওপর। এবার পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন আজকে ক্লাসে, ঠান্ডা যুদ্ধোত্তর পর্বে অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে সংঘাতের পরিবর্তিত প্রকৃতির সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এবার দেখো, এখানে প্রথম প্রশ্নটা কি বলা হয়েছিল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, আর ওটা কি হচ্ছে, ওটা বলা হচ্ছে কি দেখো, 4 নম্বর প্রশ্নটা যেটা আছে ওটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1945-এ শেষ, 1939 থেকে শুরু, 45-এ শেষ। এই 45-এর থেকে যখন শেষ হলো তখন কোল্ড ওয়ার শুরু হচ্ছে এবং সেটা চলছে 1991 সাল পর্যন্ত, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, রাশিয়া তৈরি হলো, তার আগে পর্যন্ত কোল্ড ওয়ার চলছিল। তার পরের ফেজ যেটা আছে সেইটা নিয়ে এখানে আলোচনা করতে বলা হচ্ছে, অর্থাৎ 1991 সাল অর্থাৎ 1991-এর পরবর্তী পর্যায়টা এখানে আলোচনা করতে বলা হচ্ছে। এটা বোঝো যে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে। এরপর আন্তর্জাতিক রাজনীতিতে সংঘাতের প্রকৃতি রূপান্তরিত হয়। রাষ্ট্রীয় যুদ্ধ বা আদর্শগত মেরুকরণের পরিবর্তে জটিল বহুস্তরীয় অরাষ্ট্রীয় চরিত্রের সংঘাত সামনে আসে। প্রথমত কি,
অরাষ্ট্রীয় শক্তির উত্থান, এই সময় সন্ত্রাসবাদ, ধর্মীয় মৌলবাদ, বিদ্রোহী গোষ্ঠীর মতো গোষ্ঠীগুলির মধ্যে সংঘাত দেখা দেয়। 2001 সালে 11ই সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলা তার অন্যতম উদাহরণ, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে জাতিগত ও ধর্মীয় সংঘাত বেড়ে যায়। যেমন রুয়ান্ডায় হুতি তুৎসি গণহত্যা বা যুগোস্লোভিয়ার বিভাজনের সময় জাতিগত নিধন তার জ্বলন্ত দৃষ্টান্ত। এই সব সংঘাত অনেক সময় রাষ্ট্রের অভ্যন্তরে হলেও তার প্রভাব আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তৃতীয়ত কি মানবিক হস্তক্ষেপ ও জাতি সংঘর্ষের ভূমিকায় পরিবর্তন আসে। যেমন কসোভোতে ন্যাটো সামরিক হস্তক্ষেপে মানবাধিকার রক্ষার যুক্তিতে করা হয়, যা ঐতিহ্যগত সার্বভৌমত্ব ধারণাকে প্রশ্নের মুখে ফেলে। চতুর্থ বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ও পরিবেশজনিত সংঘাত সামনে আসে। আফ্রিকার কঙ্গো অঞ্চলে রক্ত হীরা মানে ব্লাড ডায়মন্ড যেটাকে বলা হচ্ছে সংঘাত, এবং মধ্যপ্রাচ্যে জলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এই পরিবর্তিত বাস্তবতার প্রমাণ। এইভাবে ঠান্ডা যুদ্ধোত্তর পর্বে সংঘাত আর শুধু রাষ্ট্রদ্বন্দ্বের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা বৈচিত্র্যময়, অপ্রত্যাশিত এবং বিশ্বায়িত চরিত্র ধারণ করেছে, যা বিশ্লেষণের জন্য নতুন দৃষ্টিভঙ্গির দাবি রাখে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন যেটা আছে, বিশ্ব পুরো সমাজ কি শুধু ধারণা না বাস্তব? বিশ্ব পুরো সমাজ যেটা আছে অর্থাৎ গ্লোবাল সিভিল সোসাইটি, এটা কি শুধু কেবল একটা ধারণা নাকি বাস্তব, সেটাকে আলোচনা করতে বলা হচ্ছে। এটা 21 সালে দেওয়া হয়েছিল পরীক্ষায়। দেখো, বিশ্ব পুরো সমাজ যেটাকে গ্লোবাল সিভিল সোসাইটি বলা হয়, এমন একটি আন্তর্জাতিক পরিসরকে বোঝানো হয় যেখানে রাষ্ট্রের বাইরে দাঁড়িয়ে বিভিন্ন ব্যক্তি, সংগঠন, এনজিও, সামাজিক আন্দোলন, আন্তর্জাতিক সংস্থা বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে। এই সমাজ মূলত মানবাধিকার, পরিবেশ রক্ষা, দারিদ্র্য দূরীকরণ, লিঙ্গ সমতা ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি ও রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে আনতে চায়। এই দৃষ্টিকোণ থেকে মনে হয় যে বিশ্ব পুরো সমাজ একটি বাস্তব রূপ নিয়েছে। যেমন গ্রিন পিস। তারপরে দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও, আমি একটু স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর আবারও বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।